আসসালামু আলাইকুম। আসতে চলেছে নতুন করে নতুন আঙ্গিকে ডিজিটাল সার্ভে। আর এই ডিজিটাল সার্ভেটা পরিচালিত করা হবে বাংলাদেশের প্রত্যেকটা মৌজার প্রত্যেকটা প্লটে যাওয়ার মাধ্যমে। এক্ষেত্রে একজন ভূমি মালিককে যদি এই ডিজিটাল সার্ভের মাধ্যমে নিজের নামে জমি রেকর্ডভুক্ত করে নিতে হয়, সেক্ষেত্রে আগে থেকেই তাদেরকে কিছু বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। একজন ভূমি মালিককে সঠিকভাবে রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য যে ডকুমেন্টসগুলো, যে দলিলগুলো, যে প্রমাণগুলো অবশ্যই প্রয়োজন হবে। আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত আমরা সকলেই জানি যে বিগত সরকার, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ওই সরকারের সময়ে তৎকালীন ভূমিমন্ত্রী উনি বাংলাদেশ ডিজিটাল সার্ভে নামে বা বিডিএস সার্ভে নামে একটি ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু করেছিল। তবে সেখানে ব্যাপক হারে দুর্নীতি ও অনিয়ম দেখা দেওয়ার কারণে সেই জরিপ কার্যক্রম সফলতার মুখ দেখতে পারেনি। যেহেতু তৎকালীন সরকারের সময়ে যারা এই ভূমি সেক্টরে জড়িত ছিল তারা দুর্নীতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ে, যে কারণে মূলত সেই জরিপ কার্যক্রম শুরু হয়েছিল এবং সেই জরিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে যে টাকা বাজেট করা হয়েছিল বা বরাদ্দ রাখা হয়েছিল, সেই টাকা সম্পূর্ণ খরচ হয়ে যায়, অথচ কাজের অগ্রগতি মাত্র ছিল 1%। যার কারণে বিডিএস জরিপ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে অত্যন্ত আশা নিয়ে শুরু করা হলেও সেই জরিপের কার্যক্রম শুরু হয়ে আবার থামিয়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ওনারা এই বিষয়ে অঙ্গীকারাবদ্ধ যে বাংলাদেশে যে ভূমি সেক্টরটি আছে, এই ভূমি সেক্টরটিকে ঢালাওভাবে সাজানো হবে এবং এখানে দুর্নীতিমুক্ত একটি ভূমি সেক্টর উপহার দেওয়া হবে এবং ভূমি সেবা গ্রহীতা বা ভূমি মালিকগণ যারা আছে তাদেরকে নিশ্চয়তা প্রদান করা হবে যে ভূমি সেক্টরের সাথে জড়িত যে সেবাগুলো আছে, এই সেবাগুলো গ্রহণ করার ক্ষেত্রে বা ভূমি মালিকদেরকে সেবা প্রদান করার ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতা বা দুর্নীতির আশ্রয় নেওয়া হবে না। এমনকি কোনো কর্মকর্তা কর্মচারীও এ ধরনের অসৎ আচরণের সাথে জড়িত হতে পারবে না। যদি কোনো ব্যক্তি জড়িত হয়ে পড়ে এবং সেই বিষয়টি যদি প্রমাণিত হয়, তাহলে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এছাড়া বর্তমান সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব এম হাসান আরিফ সাহেব উনি গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে বাংলাদেশ রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে কেন্দ্রীয় কার্যালয় আছে তেজগাঁওয়ে, সেখানে যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল, সেই কর্মশালায় উনি বলেছেন যে আগামী 1 মাসের ভিতরে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার জন্য যে জনবল দরকার, সেই জনবল ঘাটতি রয়েছে এবং সেই জনবল ও লোকবল অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে। এমত অবস্থায় শুধুমাত্র অসৎ এবং অদক্ষ জনবল যেন কোনোভাবে না আসে, তার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষভাবে নজরদারি করা হবে এবং একমাত্র যোগ্য ও দক্ষ যারা তাদেরকে নিয়োগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি মাননীয় ভূমি উপদেষ্টা সরাসরি নির্দেশনা প্রদান করেছে। এক্ষেত্রে মাননীয় ভূমি উপদেষ্টা আরও বলেন যে একজন ভূমি মালিক হিসেবে সামনে যে রেকর্ডটা আসবে, এই রেকর্ডের সময় যে ডকুমেন্টসগুলো অবশ্যই একজন ভূমি মালিকের থাকতে হবে, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে 1 নম্বরে দলিল। যদি কোনো ভূমি মালিক ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করে, তাহলে অবশ্যই সেই ভূমি মালিকের সর্বপ্রথম যে ডকুমেন্টসটা তাকে শো করতে হবে বা সর্বপ্রথম যে ডকুমেন্টসটা সেখানে উপস্থাপন করতে হবে, সেই ডকুমেন্টসটি হচ্ছে দলিল। অর্থাৎ উনি যে কোনো ব্যক্তি থেকে ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছে, এটা প্রমাণ করার জন্য অবশ্যই ওই ব্যক্তির কাছে একটি দলিল থাকতে হবে, যে দলিলটি যে ব্যক্তি থেকে উনি জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি ওনাকে দলিলটি করে দিয়েছেন এবং উপজেলা যে সাব রেজিস্ট্রার কার্যালয় আছে, সেই সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে সাব রেজিস্ট্রারের মাধ্যমে সেই দলিল রেজিস্ট্রেশনও করে নেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে দলিলে যে কিছু বিষয় আছে, কিছু মৌলিক বিষয় আছে, যে বিষয়গুলো অবশ্যই সন্নিবেশিত করতে হবে, নতুবা শুধুমাত্র দলিল থাকলেই কিন্তু আপনি রেকর্ডে নাম ওঠাতে পারবেন না। কেননা সরকারের পক্ষ থেকে যেহেতু দক্ষ যোগ্য জনবল নিয়োগ করা হবে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হবে যে শুধুমাত্র সঠিক ডকুমেন্টস বা মালিকানা সঠিক প্রমাণপত্র যাদের আছে তারাই কেবল এই রেকর্ডের সময় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে, নতুবা যাদের নামে সঠিক ডকুমেন্টস নেই বা যাদের কাছে সঠিক প্রমাণপত্র নেই, যদিও সে ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছে এবং তার কাছে একটি দলিল আছে কিন্তু সেই দলিলটি সঠিক নয় বা দলিলে মৌলিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো অস্পষ্টভাবে রয়েছে, যদি এরকম হয় সেক্ষেত্রে ওই দলিল অনুযায়ী ওই ব্যক্তি কোনোভাবেই ওই রেকর্ড কারিগণদের দ্বারা তার নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করাতে পারবে না। এজন্য অবশ্যই দলিল করার পূর্বে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তারপরে দলিল অনুযায়ী আপনি বর্তমান যে রেকর্ডটি সামনে আসতে চলেছে সেই রেকর্ডে আপনার নাম ওঠাতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে একজন ভূমি মালিকের শুধু দলিল থাকলেই হবে না, উনি যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই উনি যে দলিল অনুযায়ী মালিকানা পেয়েছে সেই দলিলের একটি নামজারি কাগজ থাকতে হবে বা প্রস্তাবিত খতিয়ান থাকতে হবে।
আমরা সকলেই জানি যে রেকর্ডের সময় শুধুমাত্র রেকর্ড কারিগণ বা ভূমি মালিকদেরকে একটা রেকর্ডীয় খতিয়ান প্রদান করে, আর পরবর্তীতে যখন জমি ক্রয় বিক্রয় হয় সেই সময়ে যখন বিক্রেতার কাছ থেকে একজন ক্রেতা জমি ক্রয় করে এবং যখন দলিল তাদের ভিতরে রেজিস্ট্রেশন হয় বা সম্পাদিত হয়, ওই দলিল অনুযায়ী ওনাদের যে ভূমি সহকারী কর্মকর্তা আছে, প্রত্যেকটা যে উপজেলাগুলো আছে সেখানে এসএলআর মহোদয় যে কার্যালয় আছে, সেই এসএলআর কার্যালয়ে যাওয়ার মাধ্যমে ওই দলিল সাবমিট করে ওনাদের নামজারি করে নিতে হয়। আর এই নামজারির বিষয়টি বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে ওই ব্যক্তি নতুনভাবে যে উনি মালিক হয়েছে যে জমিটির, পূর্বে যে ব্যক্তি ওই জমিটার মালিক ছিল, সরকারের একটি রেকর্ড বই আছে বা রেজিস্টার্ড যে সরকারের রেকর্ড রুম বা সরকারের যে একটা জমির মালিকানার কাগজ সংরক্ষণের জন্য বা প্রমাণ সংরক্ষণের জন্য একটা রেকর্ড রুম আছে, সেখানে জমির পুরাতন মালিকের নাম ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত না নতুন মালিক হিসেবে এই ব্যক্তি ওই দলিল সাবমিট করে নামজারির জন্য আবেদন না করছে। আর যখন উনি ওই দলিল অনুযায়ী নামজারির জন্য এসএলআর মহোদয়ের কাছে আবেদন করবেন, এসএলআর মহোদয় তখন সরকারি রেকর্ড বুক বা সরকারি যে রেকর্ড আছে সেটা কারেকশন করে জমির পুরাতন মালিকের নাম সেখান থেকে কেটে দিবে এবং বর্তমান মালিক হিসেবে নতুন মালিকের নাম সেখানে অন্তর্ভুক্ত করে দেবে। তাহলে এক্ষেত্রে অবশ্যই একজন ভূমি মালিকের সরকারি রেকর্ড বইতে নাম ওঠাতে হলে তার নামজারি অবশ্যই প্রয়োজন হবে। এক্ষেত্রে উনি যে নামজারি কাগজটি পাবে এসএলআর থেকে সেটা হচ্ছে প্রস্তাবিত খতিয়ান। তৃতীয় পর্যায়ে যে ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন হবে সেটি হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তির দলিল এবং নামজারি খতিয়ান থাকলেই হবে না, ওই ব্যক্তি যে প্রতি বছর সরকারকে খাজনা প্রদান করে এটা প্রমাণ করার জন্য ওনাকে ওই খতিয়ান অনুযায়ী ওনার যে নিকটস্থ যে ভূমি অফিস আছে বা উনি যদি ইউনিয়নের বাসিন্দা হয় তাহলে ইউনিয়ন ভূমি অফিস, আর উনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভার যে একটা ভূমি অফিস আছে সেখানে যাওয়ার মাধ্যমে ওনাকে ওই খতিয়ানের একটি হোল্ডিং খুলে নিতে হবে এবং হোল্ডিং খুলে নিয়ে ওনাকে সেই হোল্ডিং নাম্বার অনুযায়ী প্রত্যেক বছর খাজনা প্রদান করতে হবে। এক্ষেত্রে উনি যখন খাজনা প্রদান করবেন সেই সময় খাজনা প্রদানের জন্য আপনার একটা রসিদ দেওয়া হবে, একটা চেক বই দেওয়া হবে বা মেমো দেওয়া হবে। সেই মেমোটি ওই ভূমি মালিকের খাজনা প্রদানের মেমো বা রসিদ বই হিসেবে কাজে লাগবে এবং পরবর্তীতে যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে ওই সময় যদি ওনার দলিল হারিয়েও যায়, ওনার যদি নামজারি খতিয়ান নাও থাকে, তাহলেও শুধুমাত্র এই যে খাজনা প্রদান করেছে যে মেমো, সেই খাজনা প্রদানের মেমো বা দাখিলা অনুযায়ীও কিন্তু উনি ওনার জমি নিজের নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবে। চতুর্থ পর্যায়ে যে ডকুমেন্টস ওনার অবশ্যই প্রয়োজন হবে, যদি ওই ব্যক্তি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির একটি ওয়ারিশান সনদ থাকতে হবে। এক্ষেত্রে উনি যে ব্যক্তির থেকে জমির মালিকানা লাভ করছে সেই ব্যক্তির দিক থেকে ওনার কি সম্পর্ক, সেই সম্পর্ক প্রমাণ করার জন্য বা রেকর্ড কারিগণ যখন আসবে তাদের কাছে ওই জমির মালিকানা গ্রহণ করতে হলে উনি যে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছে এটা প্রমাণ করার জন্য ওনার অবশ্যই একটি সঠিক ওয়ারিশান সনদ সেই রেকর্ড কারিগণের কাছে দেখাতে হবে। এক্ষেত্রে উনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে উনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে একটি ওয়ারিশান সনদ গ্রহণ করতে হবে, আর যদি উনি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌর মেয়রের কাছ থেকে একটি ওয়ারিশান সনদ গ্রহণ করতে হবে। আর এই ওয়ারিশান সনদটি যখন তৈরি করতে হবে তখন অবশ্যই সঠিকভাবে ওয়ারিশান সনদ তৈরি করতে হবে। পঞ্চম পর্যায়ে যে ডকুমেন্টস অবশ্যই প্রয়োজন হবে, উনি যার থেকে উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাচ্ছে সেই ব্যক্তি যদি রেকর্ডীয় সূত্রে মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ রেকর্ডীয় যে খতিয়ান সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানের কপিও ওনাকে ওনাদের কাছে রেখে দিতে হবে। কেননা যখন জরিপ কার্যক্রম আসবে সেই সময় যেহেতু দক্ষ ও যোগ্য জনবলের মাধ্যমে এবার আপনার রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে, তার কারণে ওই দক্ষ যোগ্য জনবলের সামনে ওনাকে অবশ্যই সর্বশেষ রেকর্ডীয় যে খতিয়ান বা সর্বশেষ যে রেকর্ড অনুযায়ী ওনার পূর্বপুরুষ মালিক ছিল সেটা প্রমাণ করার জন্য সর্বশেষ রেকর্ডের খতিয়ানের কাগজ রেকর্ড কারিগণের কাছে দেখাতে হবে। এই ডকুমেন্টসগুলো যদি ভূমি মালিক হিসেবে আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে যখন নতুন রেকর্ড আপনার এলাকায় আসবে তখন ওই রেকর্ডে নিজের নাম রেকর্ডভুক্ত করার জন্য আপনার আর কোনো ধরনের প্রতিবন্ধকতা আসবে না, কোনো সমস্যা আসবে না। যত ধরনের আপনার প্রতিবন্ধকতা আসুক না কেন আপনি সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে এই ডকুমেন্টসগুলো বা এই প্রমাণগুলো সেখানে শো করার মাধ্যমে আপনি ওই জমি আপনার নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন।